তো স্টুডেন্টস সবাই কেমন আছো কমেন্টে জানাও। অনেক দিন পর ভিডিও করছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অযৌন জননের প্রকারভেদ নিয়ে। এই ভিডিওটা করব করে করাই হয়নি। তো যাই হোক, তোমরা অনেকে বলছিলে এটা করার জন্য। তো দেখো, বেসিক্যালি আমরা যৌন জনন কমপ্লিট করে দিয়েছি। অযৌন জননের আমরা যে ফার্স্ট পার্টটা বেসিক ইন্ট্রোডাকশন বলে দিয়েছি। আমরা কি বলেছিলাম যে যৌন জননে যেমন দুটো প্রাণী লাগছে একটা নতুন বাচ্চা তৈরি করতে, একটা পুরুষ আর একটা স্ত্রী। অযৌন জননে কিন্তু সেরকম লাগে না। অযৌন জনন এমন একটা জনন পদ্ধতি যেখানে একটা জীব থেকেই নতুন জীবের সৃষ্টি হয়ে যায়। अरे देवा, ये गड़बड़ है बाबा। তো এবার বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে অযৌন জনন করে থাকে। আমরা প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আজকে টুকটাক জানবো, একেবারে বেসিক জানবো, ঠিক আছে? যেটার ফলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে আমি কিছু এমসিকিউ বলে দেবো, যেগুলো করে গেলে মোটামুটি এখান থেকে কোশ্চেন কোনো আটকাবে না, ঠিক আছে? अभी मजा आएगा ना भिड़ो। তো চলো স্টার্ট করা যাক। অযৌন জননকে আমরা মেনলি 6টা ভাগে ভাগ করছি। দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, ইংরাজিগুলো মনে রাখা দরকার আছে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে বা হায়ার স্টাডিজে কাজে লাগবে। দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, বহুবিভাজন বা মাল্টিপল ফিশন, কোড়কোদ্গম বা বার্ডিং, খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, পুনরুৎপাদন বা রিজেনারেশন এবং রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশন। এই স্পোর ফর্মেশনটাকেই কিন্তু ইংরাজিতে স্পোরুলেশনও বলা হয়, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একই নাম। এবার কোন কোন প্রাণীতে এগুলো দেখা যায় সেগুলোও আমি ছোটো ছোটো করে লিখে দিয়েছি। তো আমরা এক একটা করে পয়েন্ট আলোচনা করব। তো দেখো, ফার্স্ট পয়েন্ট কী আছে? দ্বিবিভাজন। তাই আমরা ফার্স্ট আসছি দ্বিবিভাজন সম্পর্কে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, একটা করে ভিডিওটায় লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথে একটু হোয়াটসঅ্যাপে ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ বেশি স্টুডেন্ট হলে আমিও তোমাদের জন্য বেশি খাটবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক দ্বিবিভাজনটা। দ্বিবিভাজন নামটা শুনেই বুঝতে পারছো, একটা প্রাণী বা একটা জীব বিভাজিত হয়ে দুটো অপত্য তৈরি করবে। এই জন্যই এটাকে বাইনারি ফিশন বলা হচ্ছে। ফিশন মানে বিভাজন, আর বাইনারির বাই মানে কি? দুই। এটা কাদের মধ্যে দেখা যায়? অ্যামিবা, ইউগ্লিনা, এই সমস্ত আদ্য প্রাণী বা প্রোটোজোয়াতে দেখা যায়। তো প্রসেসটা একটু দেখো। নর্মালি এটা একটা জীব, তার মধ্যে নিউক্লিয়াস। এটা কাদের মধ্যে দেখা যায়? দ্বিবিভাজন মেনলি এককোষী প্রাণীদের মধ্যে। তো এককোষী যে জীবগুলো আছে তাদের টোটাল দেহটা একটাই কোষ, আর এই যে ভেতরে একটা নিউক্লিয়াস নর্মাল যেমন কোষে থাকে, ঠিক আছে? তো কিভাবে হয় দেখো, কোষটা একই টাইপের থাকে, বাট এই যে নিউক্লিয়াসটা গোলাকার বা একটু ডিম্বাকার থাকে, এটা খানিকটা কীরকম হয়ে যায় জানো? এরকম ডাম্বেল টাইপের হয়ে যায়। এই নিউক্লিয়াসটা এইভাবে চেঞ্জ হয়ে ডাম্বেল টাইপের হয়ে যায়, অর্থাৎ একটু চ্যাপ্টা টাইপের হয়ে যায়। এবং তারপর কি হয়, এই নিউক্লিয়াসটা এই ডাম্বেলটা থেকে এইভাবে দুটো হয়ে যায়, এই আড়াআড়ি বা উপরে এইভাবে ভাগ হয়ে। তাহলে কি হলো? একটা কোষ, তার মধ্যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা গোল থেকে বা ডিম্বাকৃতি থেকে চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছে, যেটাকে সায়েন্টিফিক ভাষায় ডাম্বেল আকৃতি বলছে। তো এই ডাম্বেলটা আস্তে আস্তে উপর নিচে বা কোনোভাবে ভাগাভাগি হয়ে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি করলো। এরপর এই দুটো নিউক্লিয়াস তো কোষটার মধ্যে ছিলই, কোষটা কী হলো? এইভাবে একটা ভাগ হয়ে গেল, ঠিক আছে? ফলে কী হলো? এইটা একটা, এইটা একটা, অর্থাৎ একটা কোষের দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল, তো সাইটোপ্লাজমটা ভাগ হয়ে দুটো কোষ সৃষ্টি হয়ে গেল। দুটো কোষ মানেই দুটো জীব, কারণ এরা তো এক কোষই, এদের একটা কোষ মানেই এরা একটা জীব, ঠিক আছে? তো বোঝা গেল কি দ্বিবিভাজন বা বাইনারি ফিশন কীভাবে হচ্ছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। নর্মালি আমাদের যে যৌন জনন বা ওগুলো প্রচুর টাইম লাগে, ঠিক আছে? বাট এই দ্বিবিভাজনে আমাদের কিন্তু খুব বেশি টাইম লাগে না। অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন করতে 20 থেকে 30 মিনিট মাত্র সময় লাগে। বুঝতে পারছো কত কম সময় লাগে?
অর্থাৎ 20 থেকে 30 মিনিটে একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা আরামসে তৈরি হয়ে যাবে। সো এটাই হচ্ছে বাইনারি ফিশন। একটু সময়টা বেশি লাগবে, বাট আমরা ক্লিয়ার কনসেপ্ট নেব, ঠিক আছে। এরপর আসছি আমরা বহু বিভাজনে। সো বহু বিভাজনটা কি? এটা মাল্টিপল ফিশন। দ্বিবিভাজনে যেমন একটা জীব থেকে দুটো জীবের তৈরি হচ্ছিল, বহু বিভাজনের ক্ষেত্রে একটা জীব থেকে অনেকগুলো জীব সৃষ্টি হয়। কিভাবে আমরা জানবো এরপর। এবং জেনে রাখো, বহু বিভাজনের ইংরেজি কি? মাল্টিপল ফিশন। দ্বিবিভাজনের ইংরেজি যেমন ছিল বাইনারি ফিশন, বহু বিভাজনের ইংরেজি হচ্ছে মাল্টিপল ফিশন। এবং এটা কাদের মধ্যে দেখা যায়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে একটা প্রোটোজোয়া, যেটা আমাদের ম্যালেরিয়া বলে একটা রোগের জন্য দায়ী। এখন রোগটা কমে গেছে, আগে প্রচুর এটা হতো, ঠিক আছে। অ্যান্ড অ্যামিবা, এটাও একটা প্রোটোজোয়া। এবার তোমরা ভাববে অ্যামিবার দ্বিবিভাজনও দেখা যায়, বহু বিভাজনও দেখা যায়, कैसे? দেখো, তোমরা কি শুধু ভাত খাও, বিরিয়ানি খাও, কখনো রুটি খাও, কখনো লুচি খাও, লাইক দ্যাট অ্যামিবা কখনো দ্বিবিভাজন করে, কখনো বহু বিভাজন করে। অ্যামিবা মেনলি কী করে? অনুকূল পরিবেশে যখন ওর সুটেবল কন্ডিশন থাকে দ্বিবিভাজন করে, প্রতিকূল পরিবেশে বহু বিভাজন করে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটারই দেখবে দুটো করে উদাহরণ দিয়ে দিয়েছি। তো বহু বিভাজন প্লাজমোডিয়ামেরও হয়, অ্যামিবারও হয়। আমি জেনারেলটা করে তারপর দুটো দিয়েই হালকা হালকা বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও একটা কোষ, মানে এদের তো এককোষী টাইপেরই হয়। তো যাই হোক, এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবেই। এরপর ম্যাজিকটা ঘটছে এর পরের স্টেপটাতে। দ্বিবিভাজনে যেমন হচ্ছিল একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছিল, বহু বিভাজনে দুটো নয়, বহু সংখ্যক নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। একটা, দুটো, তিনটে, চারটে, মানে এরকম কোনো নাই যে 5টা হবে বা 6টা হবে বা 1000টা হবে, অনেক সংখ্যক হতে পারে। তো একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াসের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং তারপরের স্টেপে কি হয়? এই যে নিউক্লিয়াসগুলো আছে, এগুলো আস্তে আস্তে একটু বড় হয়, স্ফীত হয়, এরকম হয়, ঠিক আছে। এবং দুটো কেস ঘটতে পারে। এক ঘটতে পারে যে যেমন ছিল তেমন ছিল, এই নিউক্লিয়াসগুলোর চারপাশে একটা স্তর এইভাবে সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি দুটো দেখাচ্ছি, নাহলে বেশি জায়গা ধরবে না। তো এইভাবে স্তর সৃষ্টি হচ্ছে এবং পরে এই যে জিনিসটা আছে কোনোভাবে ভেঙে যাচ্ছে। এই যে স্তরটা আছে কোষের, সাইটোপ্লাজমটা, এটা কোনোভাবে ভেঙে যাচ্ছে এবং এই যে অপত্য নিউক্লিয়াসটা আছে এইটা বাইরে বেরিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে যে এইটা থেকে আবার পরবর্তীকালে নতুন জীব সৃষ্টি হচ্ছে। তো এইটা একটা প্রসেস বহু বিভাজনের। আবার আরেকটা হতে পারে যে এই যে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি হলো একটা নিউক্লিয়াস থেকে, প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে ভাগ হয়ে গেল। প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে ভাগ হয়ে গেল এবং এই এক একটা পরবর্তীকালে আরও যখন পুষ্টি গ্রহণ করে বা পরিবেশ থেকে নিউট্রিয়েন্টস নিয়ে বড় একটা জীবে পরিণত হবে। তো এটা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়, এরকম ব্যাপার আছে। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে এটাকে সাইজন্ট দশা বলে, বহু বিভাজনের যে ফেজটা, ঠিক আছে। এবং স্পোরোজয়েটের মতো কেস এটা। স্পোরোজয়েট থেকে মেরোজয়েট, এর থেকে অসংখ্য মেরোজয়েট সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবং মেরোজয়েটগুলো পরে কি হয়? আলাদা হয়ে যায়, বেরিয়ে আসে এক একটা আলাদা হয়ে, ঠিক আছে। এইভাবে কিন্তু ম্যালেরিয়া রোগটা বংশবিস্তার ঘটায় মানুষের মধ্যে বা যার মধ্যে আর কি রোগটা হচ্ছে সেই প্রাণীটার মধ্যে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। আর অ্যামিবা কি? অ্যামিবা প্রতিকূল পরিবেশে একটা নিউক্লিয়াস থেকে বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি হলো। কি হয় অ্যামিবার ক্ষেত্রে? তো কি বলবো তোমার, অ্যামিবা তো এরকম গোল হয় না, এরকম হয়। তো এর যে ক্ষণপথগুলো আছে একটা স্টেপে কি হয়ে যায়, বাইরে এইভাবে একটা সিস্ট বলে একটা আস্তরণ সৃষ্টি করে, ত্রিস্তরীয় একটা আস্তরণ, 3টে স্তর থাকে, সিস্ট একটা আস্তরণ তৈরি করে। এবং সেই আস্তরণটা তৈরি করার পর এই একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়। এবার এক একটা নিউক্লিয়াস পরে এই সাইটোপ্লাজমটা ভেঙে যে বা বিদীর্ণ হয়ে এক একটা বেরিয়ে আসে এবং তার থেকে এক একটা নতুন অ্যামিবা তৈরি হয়। সো এটা ছিল বহু বিভাজন। আশা করি খুব সুন্দরভাবে বোঝা গেল। যদি এনি ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। এরপর আসছি আমরা নেক্সট প্রসেস, কোরকোদ্গম বা বাডিং।
অর্থাৎ কোড়ক বা বার্ড সৃষ্টির মাধ্যমে এই জনন পদ্ধতিটা সম্পন্ন হয়। কাদের মধ্যে দেখা যায়? ইস্ট, হাইড্রা, এই সমস্ত প্রাণীদের মধ্যে কোড়কোদ্গম দেখা যায়। তোমরা তো জানোই না কোড়ক কী বা বার্ড কী, তাহলে কী করে বুঝে যায় কোড়কোদ্গম কী? তো চলো প্রথমে জেনে নেওয়া যাক কেসটা কী। দেখো, প্রথমে আমরা ইস্টের ক্ষেত্রে দেখাবো, তারপর হাইড্রা। ইস্ট হচ্ছে আমাদের একটা ছত্রাক, হাইড্রা হচ্ছে আমাদের একটা প্রাণী নিডারিয়া গোষ্ঠীর, ঠিক আছে, নিডারিয়া পর্বের। তো যাই হোক, প্রথমে আসছি আমরা ইস্টের কোড়কোদ্গম বা ইস্টের বার্ডিং দেখব। তো নর্মালি আমাদের ইস্ট মোটামুটি গোলাকার একটা ছত্রাক, তার মধ্যে আমাদের জেনেটিক বস্তু আছে, নিউক্লিয়াস, ডিএনএ, এইসব আছে। ইস্ট এককোষী একটা ছত্রাক, এটাও এককোষী, ঠিক আছে, মানে একটাই কোষ এদের টোটাল দেহে। আমাদের দেহে কত কোষ? কয়েক লাখ কোটি, আর এদের মাত্র একটা কোষ, কি আফসোস। যাই হোক, তোমরা কি জানো এই ইস্ট আমাদের পাউরুটি তৈরি করতে সাহায্য করে? নিশ্চয়ই বাচ্চাবেলায় পড়ে ভুলে গেছো। তো যাই হোক, আজকে আমরা দেখব ইস্টের কোড়কোদ্গমটা, ঠিক আছে। তো দেখো, এই যে ইস্টটা আছে, নর্মাল একটা ইস্ট, তার মধ্যে আছে নিউক্লিয়াস, যার মধ্যে জেনেটিক বস্তু আছে। তো কি হয়, প্রথমে এর যে জেনেটিক বস্তু সেটা মানে একটা বিশেষ পদ্ধতি, রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, তার মাধ্যমে ডিএনএর পরিমাণটা নিউক্লিয়াসে ডবল হয়ে যায়। তারপর কি হয়, দ্বিবিভাজনের সময় বা বহু বিভাজনের সময়, বেসিক্যালি দ্বিবিভাজনের সময় যেটা দেখিয়েছিলে যে ডাম্বেল আকৃতি টাইপের হয়ে যাচ্ছে, তো কি হয়, নিউক্লিয়াসটা খানিকটা ডাম্বেল আকৃতি ধারণ করে এরকম, ঠিক আছে। এবং অসম বিভাজনের ফলে কি হয়, এই যে ইস্ট আছে, ইস্টটা খানিকটা এরকম হয়ে যায়। কীরকম হয়ে যায়? ইস্টটা খানিকটা এরকম হয়ে যায়, অর্থাৎ ইস্টের যে এটা মেন বডি, তার সাথে একটু উপবৃদ্ধি, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এত বড় হবে না। তো যাই হোক, এরকম একটা উপবৃদ্ধি সৃষ্টি হয়ে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে কোড়ক, বা ইংরাজিতে যদি বলি বার্ড, BUD, বার্ড, নট BIRD, পাখি। এটা হচ্ছে কোড়ক বা বার্ড। সো হোয়াট ইজ বার্ড বা কোড়ক? ওদের যে মেন বডি, তার সাথে ছোট্ট দেখে একটা অংশ মাইটোসিসের ফলে সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোড়ক বা বার্ড। তো কী হয়, এই যে জেনেটিক বস্তুটা রেপ্লিকেশন হয়ে গেছে অলরেডি, মানে ডবল হয়ে গেছে এর পরিমাণ, এটা চ্যাপ্টার টাইপের হয়ে গেছে খানিকটা। এরপর কী হয়, মাতৃদেহে কিছুটা নিউক্লিয়াস রয়ে যায়, আর কোড়কের মধ্যে কিছুটা চলে যায়। এই যে এইটা আছে না, এটা এইভাবে একটু ভাগ হয়ে কিছুটা মাতৃদেহে, মানে মেন বডিটাই রয়ে যায়, কিছুটা কোড়কের মধ্যে চলে যায়। এবং এই যে কোড়কটা আছে, এটা মাতৃদেহ থেকে বা মেন বডিটা থেকে সব পুষ্টি খাবার সব খায়, ঠিক আছে, বড় হয় আস্তে আস্তে, যেমন একটা বেবি বড় হয়। তো লাইক এটা বড় হতে হতে, এটা বড় হতে হতে এরকম হবে, আরও বড় হবে এরকম টেরকম। তো এটা মাতৃদেহ, এটা কোড়ক, এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরকম টেরকম হবে। তো লাস্টে কি হয়, এই যে খাঁজটা দেখতে পাচ্ছ মাতৃদেহ আর ইয়ের মধ্যে, এই খাঁজটা আস্তে আস্তে এইভাবে কমতে থাকবে, ঠিক আছে, এইভাবে খাঁজটা বাড়তে থাকবে আর এইটা কমতে থাকবে। এর ফলে কী হবে, এক সময় খাঁজটা এতটা বাড়বে যে মাতৃদেহ আর কোড়ক দুটো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে কোড়কটা জয়েন্ট ছিল, আস্তে আস্তে এই খাঁজটা যেটা আছে, এই খাঁজটা বাড়ছে, এবং খাঁজটা বাড়তে বাড়তে দুটো মাতৃদেহ থেকে কোড়কটা আলাদা হয়ে গেছে। এবং এই যে কোড়কটা আলাদা হলো, এইটাই কিন্তু পরে একটা ইস্টের মতো নতুন ইস্ট গঠন করবে। হ্যাঁ, প্রথমেই কি বড় হয়ে যাবে? কিছু টাইম লাগবে, পরিবেশ থেকে কিছুটা পুষ্টি নেবে। তো যাই হোক, এসব নিয়ে একটা ইস্টের মতো হবে। তো এইভাবেই কিন্তু একটা ইস্ট থেকে আরেকটা ইস্ট কোড়কোদ্গম বা বার্ডিং পদ্ধতিতে সৃষ্টি হয়। খুব দারুণ একটা পদ্ধতি। তো যাই হোক, এরপর আসছি আমরা হাইড্রাও আমাদের কিন্তু কোড়কোদ্গম বা বার্ডিং দেখায়। এরপর হাইড্রার কোড়কোদ্গম দেখো, তোমরা জানো হাইড্রা একটা নিডারিয়ার পর্বের প্রাণী। আর আমরা ছোটোবেলা থেকে পড়ছি যে নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো, তাদের যে মুখছিদ্র, তার বাইরের দিকে কিছু কর্ষিকা দেখা যায়। অক্টোপাসের যেমন সে ইয়ে থাকে না, অক্টোপাসের বাহু থাকে যেমন অনেকগুলো, 8টার মতো থাকে, ঠিক সেরকম এদের বাহু নয়, এগুলো হচ্ছে কর্ষিকা বলা হয়। কর্ষিকা তোমরা নামটা শুনে থাকবে, ইয়েতে দেখবে কেমোন্যাস্টিক চলনে কিছু কিছু উদ্ভিদের ওই কর্ষিকা থাকে। ঠিক সেরকমভাবে হাইড্রারও কিন্তু, হাইড্রা আমাদের নিডারিয়া পর্বভূত একটা প্রাণী, সামুদ্রিক প্রাণী। তো এর মধ্যে কিন্তু দেখা যায় এই কর্ষিকা এদের মুখচিত্রে। তো এটা একটা নর্মাল হাইড্রা।
ছবির জন্য কেউ কিছু বলবে না, বোঝাটা হচ্ছে মেন জিনিস। তো যাই হোক, ये था एक नॉर्मल हाइड्रा। क्या हुआ, एक दिन ये माइटोसिस के माध्यम में এই হাইড্রা, এটা একটা নর্মাল হাইড্রা, এই হাইড্রা থেকে একটু অংশ সৃষ্টি হলো। এটাকে আমরা বলতে পারি কোড়ক। কি বলতে পারি? কোড়ক। পদ্ধতিটার নামই হচ্ছে কোড়কোদ্গম, কারণ কোড়কের মাধ্যমেই কিন্তু নতুন হাইড্রা তৈরি হবে, আমরা একটু বাদেই দেখব। তো যাই হোক, কীভাবে সৃষ্টি হলো? এটা একটা নর্মাল হাইড্রা ছিল, মাইটোসিসের মাধ্যমে দেহের একটা অংশ বৃদ্ধি পেয়ে একটা বর্ধিত অংশ সৃষ্টি করলো, এটাকেই বলা হচ্ছে কোড়ক। এরপর কি হচ্ছে দেখো, হাইড্রার তো কর্সিকা টর্সিকা এরকম আছে, কর্সিকাগুলো কীরকম হয়ে যাচ্ছে বাজে, যাক আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো। তো যাই হোক, এই যে কোড়কটা আস্তে আস্তে বড় হবে, এই যে কোড়কটা দেখো একটু আগের থেকে বড় হয়েছে, এবং এরও মুখছিদ্র সৃষ্টি হয়, এরও এইভাবে কর্সিকা সৃষ্টি হয়। তো আগেরটা থেকে দেখো কিছুটা বড় হয়েছে এবং এরও কর্সিকা সৃষ্টি হয়েছে। তো এর যে জেনেটিক ইনফরমেশন এই হাইড্রাটার মাতৃদেহ থেকে কিছুটা এর দেহে গেছে, এবং এর থেকে মাতৃদেহ থেকে এটা পুষ্টি গ্রহণ করেছে। এবং একসময় কি হবে, ঠিক যেমন ইস্টে তোমরা দেখেছিলে অপত্য যে কোড়কটা সেইটা মাতৃদেহ থেকে আলাদা হয়ে গেল এবং দুটো আলাদা হয়ে গেল, ঠিক আছে, এবং নতুন কোড়কটা থেকে নতুন ইস্ট গঠন করেছিল, ঠিক সেরকমভাবে হাইড্রার ক্ষেত্রেও হয়। এটা তো তোমার যে মাতৃ হাইড্রাটা ছিলই, তার সাথে সাথে কি হয়েছে দেখো, এই যে একটা অপত্য কোড়ক বৃদ্ধি পাচ্ছিল, কর্সিকা সৃষ্টি হলো, এইটা আস্তে আস্তে এইভাবে আলাদা হয়ে যায়। সো এর ফলে কি হয়, তোমার নর্মাল যেটা একটা ছিল তার সাথে আর একটা হাইড্রা সৃষ্টি হয়। এটা তো মাতৃ হাইড্রাটা, এটা আবার ভেবে ফেলো না যে এইটা নতুন একটা আবার দুটো হাইড্রা তৈরি হচ্ছে, না, একটা মাতৃ হাইড্রা, এইটা মাতৃ হাইড্রাটা, তার সাথে এই যে কোড়কটা সৃষ্টি হচ্ছিলো সেই কোড়কটা আলাদা হয়ে যাচ্ছে, এখানটায় এসে দেখো আলাদা হয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আলাদা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার অপত্য হাইড্রা। হাইড্রা একটা প্রাণী, তাহলে যদি বলে এমন একটা প্রাণীর উদাহরণ দাও যেখানে কোড়কোদ্গম বা বাডিং দেখা যায়, দ্যাট ইজ হবে হাইড্রা। যদি বলে একটা ছত্রাকের উদাহরণ দাও, সেক্ষেত্রে হবে তোমার ইস্ট। আশা করি বাডিংয়ে আর কোনো সমস্যা নেই। তো আবারও বলছি, ভিডিওটাই যদি এখনও একটা লাইক না করে থাকো, লাইক করে দাও, কারণ তোমাদের লাইক দিলে ভিডিওগুলো একটু ভিউজ বেশি আসবে। ভিডিওতে ভিউজ না আসলে আমি কাদের পড়াবো, ঠিক আছে? তো এরপর আসছি আমরা পরের পদ্ধতিতে, এরপর আসছি আমরা খণ্ডী ভবনে। তো খণ্ডী ভবন, খণ্ড মানে এক একটা খণ্ড থেকে নতুন জীব সৃষ্টি হওয়া। তো এটা মেনলি কাদের মধ্যে দেখা যায়? স্পাইরোগাইডার মতো জীবেদের ক্ষেত্রে। স্পাইরোগাইডা এক প্রকার শৈবাল, যারা মেনলি জলাশয়, সমুদ্র এই সমস্ত জায়গায় থাকে। তো ওরা তো উদ্ভিদ, ওদের কি আমাদের মতো নার্ভাস সিস্টেম আছে, জ্ঞান আছে? না, ওদের ব্রেন নেই, ঠিক আছে? তো ওরা দেখো, সাপোজ এখানে একটা পাথর আছে, এটা আমাদের স্পাইরোগাইরা এইভাবে মাতালের মতো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেমনি ওরা ভেসে বেড়ায়, তো ভেসে বেড়ায়, ডুবে বেড়ায়, এইভাবে যাচ্ছে যাচ্ছে, যে হঠাৎ আঘাত লেগে গেল। এবার ওদের কি সেই বডি বিল্ডার্সদের মতো বডি যে আঘাত খেলে কিছু হবে না? ওরা একটা পাথর বা কিছুর সাথে, সাপোজ এটা একটা স্টোন, একটা পাথর, ঠিক আছে, এর সাথে যখনই আঘাত খাবে না, তখনই কিন্তু এদের যে দেহটা খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায়। এদের দেহটা খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায়। কি বললাম? এরা নর্মালি তো সমুদ্র বা কোনো জলাশয় টলাশয়ে থাকে, তো যখনই কোনো পাথর বা কোনো একটা অন্য জিনিসের সাথে এদের আঘাত হয়, ধাক্কা খায়, তখনই এদের দেহটা কিছু খণ্ডে ভাগ হয়ে যায়। এবং এদের মধ্যে এই ক্ষমতাটা আছে যে এক একটা খণ্ড থেকে এক একটা নতুন স্পাইরোগাইরা তৈরি হয়ে যায়। এক একটা খণ্ড থেকে এক একটা নতুন স্পাইরোগাইরা আগের মতো তৈরি হয়ে যায়। তো এটাই হচ্ছে খণ্ডী ভবন। আমার তো মনে হয় এটা খুবই সহজ একটা প্রক্রিয়া, বিকজ কিছুই নেই। এরপর আসছি আমরা পুনরুৎপাদন বা রিজেনারেশনে। খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতি, ঠিক আছে? তো মানে কি পুনরুৎপাদন? মানে
জিনিসটা কীরকম টাইপের বলতেছি, তোমার হাতটা কেটে দিল, সেটা থেকে নতুন হাত গজিয়ে গেল, এরকম তোমার হবে না, বাট এদের ক্ষমতা আছে। আমাদের যে প্ল্যানেরিয়া আছে না, খানিকটা এরকম, ঠিক আছে? তো এই যে প্ল্যানেরিয়া আছে, সাপোজ এবার তোমাদের বলবে প্ল্যানেরিয়া কী স্যার? ও ইয়ার, প্ল্যানেরিয়া মানে চ্যাপ্টা কিমি। এবার তোমরা যদি কেউ বলো না স্যার আমার কিমি তো কিছু দেখিনি কোনো দিন, কিমি আবার কী জিনিস, তাহলে আর কিছু আমার বলার নেই। তো যাই হোক, প্ল্যানেরিয়া মানে আর কিছুই নয়, চ্যাপ্টা কিমি। ওটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত, ঠিক আছে? পর্ব কি পর্ব অ্যানিমেলিয়া রাজ্যের প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত চ্যাপ্টা কিমি যেটা আছে সেটাই হচ্ছে প্ল্যানেরিয়া, আর কিছু নয়। তো এদের দেখবে ভাগ আছে, এদের এই যে মস্তক অংশ আছে, এই ছোটো করে গ্রীবা অংশ আছে, দেহ অংশ আছে। তো যাই হোক, কোনো কারণে যদি চ্যাপ্টা কিমি কিছু খণ্ডে ভাগ হয়ে যায়, আমরা যেমন খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশনে দেখলাম স্পাইরো এরা কীভাবে কোনো জিনিসে আঘাত লেগে ভাগ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে নতুন জিনিস তৈরি হচ্ছে, খণ্ডী ভবন আর পুনরুৎপাদনে খুব মিল। কোনোভাবে যদি প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কিমি যদি কোনোভাবে কিছু খণ্ডে আলাদা হয়ে যায়, একটা মাথা, এই যে গ্রীবা অংশ, তারপর এই যে নিচের অংশটা, এই যে আলাদা হয়ে যায় না, এদের মধ্যে ক্ষমতা আছে, স্পেশাল পাওয়ার, নিওব্লাস্ট কোষ আছে, স্টেম সেলস আছে, স্পেশাল পাওয়ার ক্রিস3-র মতো আমাদের মধ্যে নেই, ঠিক আছে? তো কেসটা কি, এই এক একটা অংশ থেকে এক একটা গোটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। সো মানে হোয়াট দ্য থিং ইট ইজ, মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে একটা কিমিকে আমরা যদি কোনোভাবে কেটে দিই বা একটা খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায়, এক একটা খণ্ড থেকে নতুন কিমি বা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। পুনরুৎপাদনের অ্যাকচুয়ালি দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে মরফাল অ্যাক্সিস আর একটা হচ্ছে এপিমরফোসিস। মরফাল অ্যাক্সিসটা হচ্ছে হাইড্রা বা প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, যেটা বললাম যে এক একটা অংশ যদি কেটে যায় কোনোভাবে, সেইটা থেকে টোটাল দেহটা তৈরি হয়ে যাবে। এই মাথাটা থেকে হয়তো টোটাল দেহটা তৈরি হয়ে গেল, বা এই গ্রীবা গোলার অংশটা, ঘাড়ের অংশটা থেকে একটা টোটাল তৈরি হয়ে গেল, মেন যে পুচ্ছ টাইপের অংশটা, লেজ টাইপের, সেইটা থেকে টোটাল তৈরি হয়ে গেল। ক্ষমতা আছে এদের মধ্যে। বা হাইড্রা অ্যাকচুয়ালি গ্রিক পুরাণের একটা অংশ, ঠিক আছে? একটা এমন প্রাণী ছিল, মানে একটা ড্র্যাগন টাইপের একটা কী বলবো, ওটা একটা ক্যারেক্টার ছিল, ঠিক আছে? যে ওর গোলা কেটে দিক বা যাই কেটে দিক আবার নতুন করে গজিয়ে যায়। ঠিক সেই কারণেই ওই জীবটার নাম দেওয়া হয়েছে হাইড্রা। যেমন আমরা দেখলাম যে কোড়কোদ্গম ঘটায়, ঠিক সেরকমভাবে কিন্তু পুনরুৎপাদনও আমরা হাইড্রার দেখতে পাই। তো হাইড্রার ক্ষেত্রেও কিন্তু ওই যদি কোনো অংশ আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, খণ্ড খণ্ড থেকে কিন্তু নতুন পুরো জীব তৈরি হওয়ার ক্ষমতা রাখে হাইড্রাও। তো এইটাকে বলা হচ্ছে মরফাল অ্যাক্সিস, একটা অংশ থেকে টোটাল জীবটা তৈরি হওয়া। আর পুনরুৎপাদনের আরেকটা ভাগ আছে, দ্যাট ইজ কল্ড এপিমরফোসিস। এইটা কি একটু আলাদা। এইটাই যেমন একটা অংশ থেকে টোটালটা তৈরি হচ্ছে, টোটালটা নয়, সাপোজ কোনো একটা অংশ কেটে গেল, সেইটা থেকে মানে সেই অংশটা রিমুভ হওয়ার পর নতুন করে তৈরি হয়ে যায়। যেমন টিকটিকি দেখবে, টিকটিকি নিশ্চয়ই বাড়িতে দেখেছো, টিকটিকি যদি লেজ কেটে যায়, নতুন করে লেজ গজিয়ে যায়, তো ওই লেজটা থেকে কি টোটাল টিকটিকিটা তৈরি হয়ে যায়? না, জাস্ট যে লেজটা সেটা হয়ে গেল, বাদ চলে গেল, নতুন করে লেজ গজিয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে এপিমরফোসিস। দুটোর এই মধ্যেই মাইটোসিস হচ্ছে, একটা রিজেনারেশন হচ্ছে, বাট একটু পার্থক্য আছে। তারা মাছ নিশ্চয়ই দেখে থাকবে, কীরকম হয় বল দিচ্ছি। মানে দেখে থাকবে বলতে ছবিতে বলছি, নাহলে আর তোমরা সমুদ্রে যেয়ে গিয়ে তারা মাছ দেখবে। তো তারা মাছের সাপোজ 5টার মতো বাহু হয়, ঠিক আছে? তো যাই হোক, একটা বাহু যদি কোনোভাবে কেটে যায়, তো সেই বাহুটা নতুন করে কিন্তু তারা মাছেদের তৈরি হয়ে যেতে পারে, যেটা আমাদের হবে না। আমাদের একটা হাত বা একটা আঙুল কেটে দাও, একলব্যের মতো একটা আঙুল কেটে দাও গুরুদেবের জন্যে, হবে না, আমাদের মধ্যে সেই পাওয়ার নেই। তো এইটা হচ্ছে এপিমরফোসিস আর এটা হচ্ছে মরফাল অ্যাক্সিস। একটু পার্থক্যটা বোঝা গেল? কাটা অংশটা থেকে গোটা তৈরি হওয়াটাকে বলা হচ্ছে মরফাল অ্যাক্সিস। এপিমরফোসিস কি, কাটা অংশটা বেরিয়ে যাওয়ার পর নতুন করে সেই জায়গাটা তৈরি হয়ে যায়, টিকটিক লেজ, তারা মাছ এর যে বাহু সেইটা, ঠিক আছে? তো পুনরুৎপাদন মোটামুটি আমাদের বোঝা গেল। এরপর আসি আমরা রেণু উৎপাদনে, যেটাকে আমরা বলছি স্পোর ফর্মেশন বা স্পোরুলেশন। এরপর আসছি আমরা আজকে লাস্ট টপিকে প্রায়,
কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ ধরে যারা দেখছো থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করে দাও কেমন লাগছে ভিডিওটা। তোমাদের জন্য একটা কোশ্চেন করছি, তোমরা অ্যান্সার দাও যে কোড়কোদ্গম দেখা যায় এমন একটা প্রাণীর নাম লেখো। কোড়কোদ্গম দেখা যায় এমন একটা প্রাণীর নাম কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে, তো এরপর দেখো আমরা রেণু উৎপাদন বা স্পোরুলেশন বা স্পোর ফর্মেশনটা দেখব। বুঝতে পারছো, রেণু উৎপাদনের মাধ্যমে যে জনন হয় তাকেই রেণু উৎপাদন বলে। এগুলো আবার সংজ্ঞা মুখস্থ করতে হবে নাকি? এগুলো নামটা দেখেই বোঝা যাবে, এটাই তো বেঙ্গলি মিডিয়ামের সুবিধা। রেণু উৎপাদনের মাধ্যমে যে অযৌন জনন সম্পন্ন হয় তাই হলো রেণু উৎপাদন। কাদের মধ্যে দেখা যায়? মিউকর, রাইজোপাস, মস, এদের মধ্যে মেনলি এইসব মিউকর টিউকরের মধ্যে, কিছু ছত্রাকদের মধ্যে, আর মস, ফান এইসবের মধ্যে দেখা যায়, ঠিক আছে, কিছু উদ্ভিদ শ্রেণীর মধ্যে। তো মিউকর বা এর যে রাইজোপাস এদের মধ্যে কীরকম দেখা যায়? এদের ছত্রাক তো তো ফাঙ্গি যে এদের রাজ্য আছে তার মধ্যে এরকম টাইপের হয় এরা খানিকটা। তো এদের স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী টাইপের একটা জিনিস থাকে যার মধ্যে অসংখ্য রেণু অবস্থান করে। এবং কি হয়, এই রেণুস্থলী একসময় অনুকূল পরিবেশে হোক বা কোনো বিশেষ প্রভাবকের উপস্থিতিতে হোক ফেটে যায়। এই যে রেণুস্থলী এটা ফেটে যায়। ফেটে গেলে কী হবে, এই যে এর মধ্যে ইয়েগুলো আছে, রেণুগুলো আছে, একটা একটু করে বেরিয়ে আসতে শুরু করবে। এবং এই রেণুগুলো উড়ে উড়ে বাতাসে উড়েই হোক, যেখানেই হোক যাবে, এবং মাটিতেই হোক বা যে কোনো জায়গায় হোক যে পড়বে, যেখানে পড়লো সেখান থেকে আবার এরকম নতুন ছত্রাক কিন্তু সৃষ্টি করবে। সো এটাই কিন্তু রেণু উৎপাদন, কিছুই নয়। ছত্রাকের যে স্পোরাঞ্জিয়াম আছে, এই মিউকর টিউকরের ক্ষেত্রে এটা হয়। স্পোরাঞ্জিয়ামে অসংখ্য, অর্থাৎ স্পোরাঞ্জিয়াম বলতে রেণুস্থলীতে অসংখ্য রেণু থাকে। রেণুগুলো রেণুস্থলী ফাটিয়ে বেরিয়ে এসে কোথাও গিয়ে পড়ে, সেখানে অঙ্কুরিত হয়ে নতুন মিউকর সৃষ্টি করে, নতুন অপত্য সৃষ্টি করে। এটাই হচ্ছে রেণু উৎপাদন। এটা দেখলাম আমরা মিউকরের ক্ষেত্রে। ফার্নের যদি আমরা দেখি কিছুটা আলাদা। তোমরা নিশ্চয়ই ফার্ন গাছ দেখেছো, দেখো এটা হচ্ছে ফার্ন। তো ফার্নের যে পাতার মতো যে গঠনটা, তার নিচের দিকটা, ঠিক আছে, তোমরা যদি পাতার যেমন শিরা থেকে, তোমরা যদি নিচের দিকে শিরাটার মতো অংশটা লক্ষ্য করো, তার দুপাশে কিন্তু এরকম গোল গোল টাইপের রেণুস্থলী দেখতে পাবে, ঠিক আছে, রেণুস্থলী। এগুলো একটু বড় করে জুম করে যদি দেখো বা মাইক্রোস্কোপেই হোক দেখো বা যাই হোক, এগুলো তখন তোমরা দেখতে পাবে যে এই রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু আছে। এরপর এই মিউকরের ক্ষেত্রে ঠিক যেমন হলো, ফার্নের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম হয়। এই রেণুগুলো রেণুস্থলী ফাটিয়ে অনুকূল পরিবেশে বেরিয়ে আসে। মানে সাপোজ রেণুস্থলী শুকিয়ে গেল বা কোনো কারণে, ঠিক আছে, রেণুস্থলীটা ফেটে গেল। সর্ষে বা তিল যেমন ফেটে যায় রোদেই হোক ইয়েতেই হোক, ঠিক সেরকমভাবে ফেটে গেল রেণুস্থলীটা। এই এক একটা রেণুস্থলী যেগুলো পাতার নিম্ন ত্বকে থাকে, পেছনের নিচের দিকটাই, তো ফেটে গেলে এই যে ইয়েগুলো আছে এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। এবং এখান থেকে কিন্তু তোমার অপত্য যে ফার্ন উদ্ভিদটা, সেটা কিন্তু তোমার সৃষ্টি হয়ে যায় এই রেণুগুলো থেকে। অবশ্য হ্যাপ্লয়েড রেণু, প্রোথ্যালাস, টোথ্যালাস এরকম সৃষ্টি হয়, সেগুলো আমরা ফার্নের জনুক্রম পড়তে গিয়ে আরও ডিটেলসে আনবো। এখানে জাস্ট একটু বলে রাখলাম এইভাবে হয়। এরপর আমাদের যেটা জানা প্রয়োজন, রেণু উৎপাদনের সঙ্গে সম্পর্কিত দুটো ওয়ার্ড, জুস্পোর কি, অ্যাপ্লানোস্পোর কি। কিছু কিছু রেণু থাকে যেগুলো নড়াচড়া করতে পারে, সেগুলোকে বলা হয় জুস্পোর। কিছু কিছু নড়াচড়া করতে পারে না, সেগুলোকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। জুস্পোর মানে চলাফেরা করতে পারে, আর চলাফেরা কি পা থাকবে ওদের, পায়ের বদলে থাকবে ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা, ইউগ্লিনা যেমন ফ্ল্যাজেলার মাধ্যমে যেতে পারে, ঠিক সেরকমভাবে এই ফ্ল্যাজেলার সঞ্চালন ঘটিয়ে ওরা কিন্তু আগে পেছনে এইভাবে যেতে পারে, ঠিক আছে, স্থান পরিবর্তন করতে পারে। যেই রেণুগুলো সেগুলোকে বলা হয় জুস্পোর। আর যেই সমস্ত রেণুগুলো কোনো ফ্ল্যাজেলা, সিলিয়া কিছু থাকে না, একটা জায়গা থেকে নিজে নিজে যেতে পারে না আরেকটা জায়গাতে, সেইটাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। তাহলে তোমাদের একটা করে উদাহরণও মনে রাখা দরকার। মসের ক্ষেত্রে বা ফাইটোপথরার ক্ষেত্রে জুস্পোর দেখা যায়, এবং অ্যাপ্লানোস্পোর কাদের ক্ষেত্রে দেখা যায়? এই মিউকর, রাইজোপাস এদের ক্ষেত্রে অ্যাপ্লানোস্পোর দেখা যায়।
ঠিক আছে, তো মোটামুটি আমাদের কিন্তু এইগুলো হয়ে গেল। এরপর একটা জিনিস বাদ রয়ে গেল, প্লাজমোটমির ব্যাপারটা। আমি বহুবিভাজনটা কী বলছিলাম দেখো, যে একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি হবে, তারপর সাইটোপ্লাজম বিভাজিত হবে, ঠিক আছে, কারেক্ট। কিন্তু কিছু কিছু এমন জীব থাকে এককোষী, আগে থেকেই একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস বর্তমান থাকে, মানে এতদূর নয়, এখান থেকে স্টার্ট তারপর বাকি যেটা আছে। কিছু কিছু জীব থাকে এককোষী টাইপের, যাদের আগে থেকেই একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস, সিনোসাইট, সিনসিটিয়াম তোমরা পড়েছো, বহু নিউক্লিয়াস যুক্ত কোষ বা এরকম টাইপের। তো ওরকম কন্ডিশন যদি থাকে, সেক্ষেত্রে এক একটা নিউক্লিয়াস পরবর্তীকালে আলাদা আলাদা হয়ে এক একটা কোষ গঠন করে তথা এক একটা জীব গঠন করে। এটাকে বলা হয় প্লাজমোটমি, যেটা ওপালিনার মতো প্রোটোজোয়াদের ক্ষেত্রে ভালো বোঝা যায়। তো মোটামুটি পড়িয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে আমরা ডেভেলপ করব আমাদের ক্লাসগুলো, তোমরা পাশে থাকো। ওকে, টাটা, বাই বাই। যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, অ্যান্ড টাটা। আর লাস্ট আরেকটা কোশ্চেন তোমাদের করে দিচ্ছি, তোমরা হ্যাঁ, আরেকটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে অ্যামিবার যদি বলে কী লিখবো, দ্বিবিভাজন না বহু বিভাজন? এগুলো এমসিকিউ অপশানের ওপর ডিপেন্ড করবে। হাইড্রার যেমন পুনরুৎপাদনও দেখা যায়, কোড়কোদকমও দেখা যায়, অপশান যেরকম থাকবে একই সাথে দুটো সহজে দেবে না। আর যদি দেয়ও, সেক্ষেত্রে যেটা মেন সেটা লিখবে। অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজনটা বেশি দেখা যায়, ওইটা লিখবে। হাইড্রার ক্ষেত্রে কোড়কোদকমটা মেন দেখা যায়, ওইটা লিখবে। তো যাই হোক, জুস্পোর দেখা যায় এমন একটা জীবের উদাহরণ দাও, কমেন্টে জানাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।